আসসালামু আলাইকুম। অন্য মামুনের প্রিভিয়াস ছবিগুলো আমার দেখা হয় নাই। সিনেমা হলে কিন্তু দেখা হয়ই নাই। তো হঠাৎ আজকে YouTube ব্রাউজ করতে তার 'কসাই' সিনেমাটা চোখের সামনে চলে আসলো। ২০২১ সালে নির্মাণ করা মুক্তি দেওয়া সিনেমাটি IMDb রেটিং এ পেয়েছিল 5.6। সেই সিনেমার আ রিভিউ আপনারা সবাই আগেই দেখছেন, যারা ওই সময় সিনেমা দেখে রিভিউ দিছে। আমি তো সম্ভবত ২০২৩ সাল থেকে রিভিউ দেয়া শুরু করেছি। এর আগে ওই সিনেমার রিভিউ আপনারা জানেন। তো হঠাৎ করে 'দরদ' সিনেমা যেহেতু চলছে অরণ্য মামুনের, তো আমি ভাবলাম যে 'কসাই'টা একটু দেখি। যে 'কসাই'টা সে কেমন বানিয়েছে। ১ম যে বিষয়টা আমি খেয়াল করলাম, অনেক গালিগালাজ। অনেক গালিগালাজ এবং অনেক দেখানোর চেষ্টা করছে। আপনার হিংসা, মানে প্রতিহিংসা বা কি বলে একটু ব্রুটালিটি দেখানোর চেষ্টা করছে। মানে খুন, তারপরে কোপাকুপি, এগুলো অনেক কিছু দেখানোর চেষ্টা করছে। তারপরেও সেন্সর করে বোধহয় কিছু রেখেছে, কিছু ফেলেছে। তো আরো একটা বিষয় যেটা খেয়াল করলাম যে পুরো সিনেমাতে একটা জিনিসের খুব অভাব মনে হইল। আগে আমি নেগেটিভ গুলো বলি, পরে ভালোগুলো বলি। সবাই তো ভাবছেন যে আমি এইটা নিয়ে অনেক নেগেটিভ কথা বলব। আগে নেগেটিভ গুলোই বলে নিই। তারপরে ভালো দিকগুলো বলছি। এই সিনেমার ভালো দিকও আছে। পুরো সিনেমাটা দেখে আমার মনে হইল যে এই 'দরদের' মতো এখানেও ৫০ মিনিট পরে, ৫০-৫৫ মিনিট পরে মানে ফার্স্ট হাফ এর পরে গিয়ে সিনেমাটা জমছে। যদিও এই সিনেমাটা ১ ঘন্টা ৩০ মিনিটের। অনেক ছোট সিনেমা, বা YouTube এ ছোট করে দিছে কিনা আমি জানি না। গান-টান বাদ দিয়ে দিছে কিনা। সেই জায়গা থেকে অলমোস্ট হাফ টাইম এর অনেক পরে গিয়ে সিনেমাটা জমেছে। এর আগে ওই যে 'দরদের' মতো ১ম এ কি হচ্ছে না হচ্ছে পুরা বোঝাই যাচ্ছে, বা বোরিং লাগছে, বা আহামরি কিছু নাই ১ম পার্টে। সেকেন্ড পার্টে এসে গল্প জমেছে এবং সেকেন্ড পার্টে খুব দ্রুত গল্প শেষ হয়ে গেছে। গল্পের প্লট অনুযায়ী তো গল্পের সেট সাজানো হইছে। সো আমার কাছে মনে হয়েছে গল্পের প্লটে কাজ কম করা হয়েছে। স্ক্রিপ্ট অরণ্যবাবু লিখেছে, আরো একজন রাইটার আছে তার সাথে। ২ জন মিলে স্ক্রিপ্ট লিখেছে। কিন্তু আমার কাছে মনে হয় স্ক্রিপ্ট লেখার সময় সময়টা কম দেয়া হইছে। একটা স্ক্রিপ্টিং এ যদি সময়টা বেশি দিয়ে শুটিং এর সময়টা কম দিত, আরো ভালো হইতো। কোথায় গিয়ে যেন মনে হইছে যে ডিবি কে ডিবি মনে হচ্ছে না। ডিবি টিমকে ২০২১ সালের ডিবি টিম মনে হচ্ছে না। একটা রুমের মধ্যে গল্প শেষ। একটা ধান খেতে একটা রাস্তা, একটা রুম, মানে ২-৩ টা জায়গায় গল্প শেষ। তো তার মানে হচ্ছে যে পুরো সিনেমাটায় বাজেট সংকট অথবা কম টাকায় সিনেমা বানানোর চেষ্টা। এই যে মালেক আফসারী সাহেব অরণ্য মামুনকে হাফ বিরিয়ানি বলছে। আমি তাহলে বিরিয়ানি দিয়েই একটা তুলনা দেই। বিষয়টা এরকম যে আপনি যখন ৳২৫০ র বিরিয়ানি ৳২৫ য় খাবেন। ৳২৫০ র বিরিয়ানি যখন ৳২৫ য় খাবেন, সেই বিরিয়ানিটার স্বাদ আপনার যেমন লাগবে, কসাই সিম্পলি তাই। কসাইটাকে ৳২৫০ র বিরিয়ানি বানানো যাইত বাজেট থাকলে। আরেকটু বড়, মানে বিষয়টা হলো কি, বিরিয়ানি মানে কি? বিরিয়ানি শব্দটা শুনলেই একটা বড় কিছু মানে ভাইব আসে। একটা বড় ফ্লেভার আসে। একটা খুশি লাগে ভেতরে। যারা একটু ভোজন রসিক তাদের কাছে খুশি লাগে নতুন কিছু, বড় কিছু খাচ্ছি মেনু। সিনেমাটা না ওরকম। নাটক আর সিনেমার মধ্যে পার্থক্যটাই এখানে। একটা নতুন নাটক আসছে, এটার এই খবর, আর একটা নতুন সিনেমা আসছে। এই ২ খবরের মধ্যে অনেক পার্থক্য আছে। ২ টার ২ রকম ভাইব দেয়। তো সেই জায়গা থেকে এই কসাই সিনেমাটা হয়ে গেছে ৳২৫ র বিরিয়ানি। সিনেমা হইতে হয় লার্জার দ্যান লাইফ। সিনেমাতে অনেক অ্যারেঞ্জমেন্ট থাকবে। সিনেমাতে অনেক কিছু আ বিগ স্কেল এ দেখানো হবে। কিন্তু
সিনেমাটোগ্রাফি দেখে মনে হয়েছে যে নাটক শুট করছে। ছোট, ছোট ফ্রেম, খুব বেশি ওয়াইড অ্যাঙ্গেল নাই, বিশালতা নাই সিনেমায়। সবকিছু মিলে মনে হয়েছে যে আমি একটা নাটকের চেয়ে বেটার কিছু একটা জিনিস দেখেছি। এবার আসি ভালো দিকগুলায়। গল্পটা ভালো। এরকম একটা মেসেজ দেয়া, যারা নিজেদের সর্বস্ব বিক্রি করে বিদেশে যেতে চায় এবং তাদের কি পরিণতি হয় বৈধভাবে না গেলে। এরকম একটা মেসেজ দেয়া, সবাইকে সচেতন করা, এটা খুব ভালো দিক। নীরব তার ফার্স্ট হাফ এর চাইতে সেকেন্ড হাফ এ খুব ভালো অ্যাক্টিং করেছে। যদিও খুব বেশি করার কিছু ছিল না। আর ভালো দিক হচ্ছে পারফর্মাররা মোটামুটি এভারেজ পারফর্ম করছে। এখানে খুব বড় কোনো পারফর্মার নাই। শুধুমাত্র রাশেদ মামুন অপু ছাড়া। রাশেদ মামুনের অপুর পারফরম্যান্সটাই সবচেয়ে বেশি চোখে লাগছে। তবে তার এই পারফরম্যান্স কিছু, কিছু জায়গায় আমার কাছে ওভার অ্যাক্টিং মনে হইছে। যেহেতু গল্পটা YouTube এ দেয়াই আছে, সিনেমা YouTube এ দিয়েই দিছে। সো গল্পের কিছু, কিছু জিনিস আমি বলতেই পারি। একটা ডায়ালগে রাশেদ মামুন অপু ৯০০ বার সামনে দাঁড়িয়ে অর্ধেকটা ডায়ালগ দেয় আর ঘুরে পিছনে দাঁড়িয়ে অর্ধেকটা ডায়ালগ দেয়। এটা দিয়ে এই কারণে বোঝাচ্ছি যে দেখেন, ব্লকিং বলে একটা বিষয় আছে অভিনয়ে। আমরা যখন থিয়েটার করতাম আমাদেরকে ব্লকিং শেখানো হইতো মঞ্চ নাটকে। তো ব্লকিং বলে একটা বিষয় আছে। আর এই ব্লকিং এর বিষয়টা রাশেদ মামুন অপুই জানে। এই যে কজন এখানে অভিনয় শিল্পী আছে তাদের মধ্যে আমার কাছে মনে হলো রাশেদ মামুন অপুই হচ্ছে থিয়েটার কর্মী। সে ব্লকিংটাকে ওই সিকোয়েন্স এ এত সুন্দর করে এপ্লাই করছে এবং ওই সিনটা জমে গেছে। জমে ক্ষীর হয়ে গেছে। অর্ধেকটা ডায়ালগ দিয়ে যখন তার পজিশন চেঞ্জ করে সে পেছনে ৯০০ বার পেছনে যেয়ে বাকি অর্ধেকটা ডায়ালগ দিল, তখন পুরো সিনটা জানি জমে গেল। এই যে ব্লকিং এর ছোট্ট একটা চেঞ্জ। জাস্ট তার পজিশন চেঞ্জ করছে, অ্যাক্টিংটা ধরে রাখছে। ধরে রেখে ডায়ালগটা প্রপারলি ডেলিভারি করছে। এই ছোট্ট চেঞ্জের কারণে পুরো সিনটা জমে গেছে। নওশবা অতি মাত্রায় একটা মানে সবকিছু এখানে না মুখে, মুখে বলে দিছে। যে নওশবাকে তারা তার বাপ্পারে মাইরা নওশবারে তুলে আনছে বা ও এতগুলা খুন করছে বা ও এই কারণে বিদেশে গেছে। সব মুখে, মুখে বলে দিছে। যদি সব মুখে, মুখেই বলে দেয় তাহলে গল্পের লেন্থ তো ১ ঘন্টা ৩০ মিনিটই হবে। আর যদি মুখেই বলে দেয় তাহলে আমরা সিনেমা দেখতে বসছি কেন? সিনেমা দেখবো কি মুখে, মুখে গল্প শোনার জন্যে? এই সিনেমায় মেক্সিমাম জায়গাতে হচ্ছে মুখে, মুখে গল্প বলছে। যাক আমি ভালো দিকগুলো বলছিলাম, খারাপ দিক চলে আসতেছে আবার। এটা খুব ভালো দিক হইছে। সিনেমার লাইটিংটা মাঝে মধ্যে খুব ভাল লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব বেশি ভাল লাগে নাই, এভারেজ। এই সিনেমা ফ্লপ গেছে না হিট গেছে আমি খবর নেই নাই, জানি না। কত টাকা আয় করেছে সেটাও জানি না। সে বিষয়ে আমি খবরই নেই নাই। শুধুমাত্র একটু দেখার জন্য দেখলাম যে অরণ্যবাবুর কসাই আর অরণ্যবাবুর দরদের মধ্যে পার্থক্যটা কি হয়। সে কসাই থেকে দরদ পর্যন্ত সে নিজেকে কতটা ইমপ্রুভ করতে পারছে। কসাই থেকে দরদের পর্যন্ত অরণ্যবাবু নিজেকে শুধু এটুকুই ইমপ্রুভ করছে যে কসায়ে রাশেদ মামুন অপু আর নীরবকে দিছে আর দরদে শাকিব খান আর সুজল চৌহানকে দিছে। কাস্টিংয়ের ইমপ্রুভমেন্ট হয়েছে তার। আর বাদ বাকি তার স্টোরি টেলিং, মেকিং, ডিজাইন, প্লট, চিত্রনাট্য কোনো কিছুতেই কোনো পরিবর্তন নাই। নকল করে যদি নকল করে পাস করা যায় কিন্তু নকল করে ভালো রেজাল্ট করা যায় না। তিনি এই অরণ্যবাবুর এবং তার উস্তাদ, তার তো একেবারে সরাসরি নামই হচ্ছে কপি বাবু। আব্দুল্লাহ জহির বাবু অরণ্যবাবুর উস্তাদ। তার কাছ থেকে দীক্ষা নিয়েছে অরণ্যবাবু। তো উস্তাদের নামই যেখানে কপি বাবু, সেখানে শিষ্য আসলে কি কতটুকু কি করবে? আমি একসময় শুনতাম যে অরণ্যবাবুর নাকি তার সেটে যেই সিনেমার কপি করে ওই সিনেমার ফ্রেম দিয়ে বসে। শুটিং এর সময় একেবারে সিকোয়েন্স দিয়ে বসে আর্টিস্টকে ডিওপি কে দেখায় যে এই জিনিসটা হবে। এই করেন। আমি জানি না এটা শোনা কথা। এবং এটার সত্যতা কতটুকু আমি জানি না। তার ওখানে যারা শুটিং করে আসছে তারাই এই কথাগুলো হয়তো ছড়াইছে। এমনি, এমনি তো আর আসে না এই কথাগুলা। এর সত্যতা সম্পর্কে আমি নিশ্চিত না। সো এই বিষয়ে আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনারা বিশ্বাস বা অবিশ্বাস সেটা আপনারা করবেন। অরণ্য মামুন ইস লাকি।
হি ইজ ভেরি লাকি সে শাকিব খানকে পাইছে। বাট হি ইজ সো আনলাকি যে শাকিব খানকে সে ব্যবহার করতে পারে নাই। এবং শাকিব খান যদি পরবর্তী সিনেমায় অরণ্য মামুনের সঙ্গে আবারও কাজ করে, তাহলে বলব পৃথিবীতে ভাগ্য যদি কারো থেকে থাকে, তাহলে সেটা অরণ্য মামুনেরই আছে। যাই হোক, কসাই সিনেমাটা YouTube এ দেয়া আছে। আপনারা সিনেমাটা দেখে এসে অবশ্যই মন্তব্য করবেন। কেমন লেগেছে আপনাদের কাছে সিনেমাটা?